ঈশা গ্রামোৎসবম 2025 কোয়েম্বাটুরের 112 ফুট উঁচু আদিযোগীকেও আলোকিত করেছিল এই গ্রামোৎসবম। এখানেই ভারতের বৃহত্তম গ্রামীণ ক্রীড়া উৎসব ঐক্য, প্রতিভা এবং গ্রামীণ ভারতের অদম্য চেতনা উদযাপন করা হয় প্রতি বছর। রেকর্ড করা 35,000 গ্রামের 63,000-এরও বেশি গ্রামীণ খেলোয়াড় এবং গ্রামীণ নারী অংশগ্রহণ করে এই ক্রীড়া উৎসবে। এই আদিযোগী শিবমূর্তিটির, যার 112 ফুট উচ্চতা, 147 ফুট দৈর্ঘ্য এবং 82 ফুট প্রস্থ, ইস্পাতের তৈরি একটি শিবমূর্তি, যা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের থিরু নামে অবস্থিত। যোগেশ্বর লিঙ্গ নামে একটি লিঙ্গকে পবিত্র করে মূর্তিটির সামনে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত এখানেই নিয়মিত পুজো অর্চনা করা হয়। এই আদিযোগী শিবমূর্তিটির উচ্চতা 112 ফুট, যা মানবদেহে 112টি চক্রের প্রতীক। এটি গিনিস বিশ্ব রেকর্ডে বিশ্বের সর্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জার্নির গল্প, ঈশা গ্রামোৎসবম 2025 কোয়েম্বাটুর আনএক্সপেক্টেড জার্নির সাথে। তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরে ভেল্লিয়ানগিরি পাহাড়ের কোলে ঈশা যোগী ফাউন্ডেশন। এখানেই সবাই মূলত যোগাভ্যাস, ধ্যান করতে আসে। অনেকে আমরা ঘুরতেও আসি। প্রচুর বিদেশিরাও এখানে সারা বছর আসা যাওয়া করে। তারা ভারতীয় সংস্কৃতির সঙ্গে খুব ভালোভাবে মিলে মিশে এখানকার সংস্কৃতিকে পালন করছে। গোটা জায়গাটা খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। সব কিছুই খুব নিয়ম মাফিকভাবে চলে এখানে। এবার বলি কীভাবে পৌঁছালাম এই স্থানে আমরা। সাঁতরাগাছি বা শালিমার স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছানোর। ট্রেনের ডিটেলস ডেসক্রিপশানে ও স্ক্রিনে দেওয়া রইল তোমাদের জন্য। এরপর কোয়েম্বাটুর স্টেশন থেকে বেরিয়েই গান্ধীপুরমের স্ট্যান্ড থেকে ঈশা ফাউন্ডেশন যাওয়ার জন্য বাস পাবে। 14D, খরচ মাত্র 40 টাকা। বাস সার্ভিস খুবই ভালো। এটা তোমাদেরকে ঈশা ফাউন্ডেশনের একদম সামনেই নামাবে। এইভাবেই পৌঁছাবে তোমরা এই স্থানে। আজ 21শে সেপ্টেম্বর 2025 আমরা এসে উপস্থিত হলাম আদিযোগীতে। তবে এখানে এসেই দেখি এক সাংস্কৃতিক গ্রামোৎসব পালন করা হচ্ছে, যা সকাল 9টা থেকে বিকেল 5টা 30 অবধি এখানে উদযাপন করা হবে। ঈশা গ্রামোৎসবমের উপলক্ষ হলো এখানকার গ্রামীণ ভারতের বেশি মানুষই কর্মক্ষম, তবুও কৃষিকার্যে অযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির কারণে তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকে। এর ফলে গ্রামীণ যুবকরা চরম দরিদ্রের কবলে এসে পড়ে এবং আসক্তির কাছে আত্মসমর্পণ করে। ঈশা গ্রামোৎসবম বর্ণগত বাধা ভেঙে নারীদের ক্ষমতায়ন করে এবং স্থিতিশীল গ্রামীণ চেতনা পুনর্জীবিত করে। সমাজকে রূপান্তরিত করে খেলাধুলো এবং গ্রামীণ সংস্কৃতির বিশেষিত প্রদর্শনের মাধ্যমে। এইভাবেই সাংস্কৃতিক গ্রামোৎসবম পালন করা হয়ে থাকে এখানে। তবে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে তা এখানকার আদিবাসীরা নিজেরাই উদযাপন করছে। এখানে পর্যটকরা অংশগ্রহণ করতে পারে। অনেক বিদেশিরা এখানে অংশগ্রহণও করেছে। তবে প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে 9টার সময় মহাদেবের মহামূর্তির প্রাঙ্গণে। এই রকম এক অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে সত্যি খুবই আনন্দিত উপভোগ করছি আমরা। এই ঈশা মহোৎসবমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পুদুচেরি এবং ওড়িশা সহ মোট 6টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে প্রায় 35,000-এরও বেশি গ্রাম থেকে মানুষ অংশ নেয় এখানে। প্রায় 63,000-এরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে, যার মধ্যে মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। পুরুষদের জন্য ছিল ভলিবল এবং প্যারা ভলিবল, মহিলাদের জন্য ছিল থ্রোবল। এছাড়াও কাবাডি এবং গিরিডান্ডা, টায়ার রেস, হপস্কচ এর মতন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলিও এখানে স্থান পেয়েছে। বিজয়ী দলগুলির জন্য মোট 67 লক্ষ টাকার পুরস্কার মূল্য ছিল, যার মধ্যে পুরুষ ও মহিলাদের সেরা দলগুলি প্রত্যেকে 5 লক্ষ টাকা করেও পেয়েছে। এরপর আমরা হাঁটা লাগালাম সেই বহু প্রতীক্ষিত শিবমূর্তির উদ্দেশ্যে। নীলব সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত আদিযোগী মহাদেবের কাছে, যা আমাদের তীব্রভাবে আকর্ষণ করতে থাকলেন। 112 ফুট উচ্চতা সম্পূর্ণ এই মূর্তি
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের মতে বিশ্বের সর্বোচ্চ আবক্ষ মূর্তি, যার ওজন প্রায় 500 টন। ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে যেতে থাকলাম আমরা। এখন আমরা এসে উপস্থিত হলাম বিশাল আদিযোগী মহাদেবের ঠিক পাশেই। আর সামনে অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যেই এখানকার লোকাল মাঙ্গাইভাল্লি কুম্বিয়াট্টম লোকনৃত্য, যা দেখতে পাবে তোমরা এরপরে। মাঙ্গাইভাল্লি কুম্বিয়াট্টম তামিলনাড়ুর একটি লোকনৃত্য দল। এই দলের নামটি তামিল দেবতা ভাল্লি দ্বারা অনুপ্রাণিত এবং তাদের পরিবেশনা তার জীবনের গল্প। তার জন্ম থেকে শুরু করে ভগবান মুরুগানের সাথে তার বিবাহ পর্যন্ত বর্ণনা করে এই নৃত্য সঙ্গীতের মাধ্যমে। এই নৃত্য সঙ্গীতের ওপর ভিত্তি করে তৈরি এবং প্রায়শই ধর্মীয় ও সাংস্কৃতিক গল্পগুলিকে একত্রিত করে তারা প্রদর্শন করে থাকে জনগণের কাছে ঠিক এইভাবেই। এর মাঝে এবার কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি। আদিযোগী শিবমূর্তি এবং যোগেশ্বর লিঙ্গ মন্দির সপ্তাহের সমস্ত দিনই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে উৎসব এবং বিশেষ অনুষ্ঠানের সময় ভিন্ন। পূর্ণিমা এবং অমাবস্যার সময় স্থানটি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। বিশাল আবক্ষ মূর্তিটি ডিজাইন করতে 2 বছরেরও বেশি সময় লেগেছিল, কিন্তু নির্মাণ প্রায় 8 মাসেই শেষ হয়। ইস্পাতের ঢালাই ভগবান শিবের আবক্ষ মূর্তি যৌগিক সাংস্কৃতিক অনুসারে মোক্ষ অর্জনের 112টি সম্ভাবনার প্রতিনিধিত্ব করে। উচ্চতা 112 ফুট, যা মানবদেহের 112টি চক্রের প্রতীক। বিশাল এরিয়া, বিশাল কর্মযোগ্য এই ঈশা যোগা সেন্টারের। ঢুকতে কোনো টাকা লাগে না, শুধু কার পার্কিং ও খাওয়া দাওয়া ছাড়া। একটা দেখার মতন জায়গা, দুর্দান্ত এক অনুভূতি পাবে তোমরা এখানে আসলে। গোটা জায়গাটাও খুব সুন্দর, সব কিছুই নিয়ম মাফিকভাবে চলে এখানে। তবে এখানেও কিছু নিয়ম আছে, যেমন রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল ফোনে কথা বলতে পারবে না, অযথা ছবি ভিডিও তুলতে পারবে না। প্রচুর স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে যারা যে কোনো অসুবিধায় তোমাদেরকে সাহায্য করতে সবসময় প্রস্তুত। এছাড়াও এখানে আগত সাধারণ মানুষেরাও তোমাকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এখানে সকাল সন্ধ্যায় দুবেলায় বিনামূল্যে খাবার বিতরণেরও ব্যবস্থা রয়েছে। খাবার দেওয়ার পূর্বে নিয়ম মাফিক প্রার্থনা করে তারপরেই খাবার বিতরণ করা হয় এখানে। এই পদ্ধতিটি খুব সুন্দর। একটা বিরাট বড় হল ঘরে প্রায় 1000-এর মতন মানুষ একসাথে বসে খাওয়া, একসাথে বসে প্রার্থনা করা, গোটা ব্যাপারটাই এক কথায় তোমাদের সকলের মন কাড়বে। আর এখানে ভিতরে থাকার জন্য কটেজেরও ব্যবস্থা আছে। 3 ধরনের কটেজ সাধারণত এখানে পাওয়া যায়। এক ধরনের কটেজ শুধুমাত্র পুরুষদের জন্য, আরেক ধরনের কটেজ শুধুমাত্র মহিলাদের জন্য, আরেক ধরনের কটেজ ফ্যামিলিদের জন্য। 3 ধরনের কটেজই অনলাইনে বুকিংয়ের মাধ্যমে বুক করতে পারবে তোমরা, যা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব। আমরা বুক করেছিলাম থেন্নাই কটেজ, যা দুজনের জন্য আমাদের পড়েছিল 750 টাকা। আর এর মধ্যে 2 বার খাওয়া দাওয়াও পাবে তোমরা। গোটা আশ্রম চত্বরে প্রচুর ময়ূর আমি দেখেছি, কিন্তু ছবি বা ভিডিও তোলা একেবারেই বারণ, তাই তোমাদের দেখাতে পারছি না। এছাড়াও বেশ কিছু হরিণও আমরা দেখেছি। আশ্রম চত্বরের বাইরে আছে এই আদিযোগের স্ট্যাচুটি। সেখানে সন্ধ্যাবেলায় একটি সুন্দর লাইটিং সাউন্ড ব্যবস্থাও আছে, যেখানে আদিযোগীর ইতিহাস সম্বন্ধে বলা হয়। এগুলি একেবারেই বিনামূল্যে এখানে। তবে আজকের দিনে ঈশা গ্রামোৎসব থাকার কারণে বন্ধ ছিল এই লাইটিং শোটিও। আদিযোগী মূর্তির সামনে অবস্থিত এই যোগেশ্বর লিঙ্গ একটি পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। এটি কোয়েম্বাটুরের ঈশা যোগ কেন্দ্রের একটি বিশেষ আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। সদ্গুরু যাজ্ঞী বসুদেব এই যোগেশ্বর লিঙ্গটি প্রাচীন ও রহস্যময় যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন এখানে। এই ধরনের প্রতিষ্ঠা মূলত একটি জড় বস্তুকে একটি জীবন্ত শক্তি কেন্দ্রে রূপান্তরিত করে থাকে। সদ্গুরু ব্যাখ্যা করেছেন যে এই যোগেশ্বর লিঙ্গটি মানবদেহের 5টি প্রধান চক্রের একটি মূর্তি রূপ বা প্রকাশ।
বিশ্বাস করা হয় যে এই লিঙ্গটি একদিকে যেমন কঠোর শৃঙ্খলা নিয়ে আসে, তেমনি অন্যদিকে উচ্ছ্বসিত পরমানন্দ এনে দিতে পারে জীবনে। এটি এমন একটি মাধ্যম যা মানুষকে ইন্দ্রিয়ের বাইরে থেকে আধ্যাত্মিক দিকগুলি অভিজ্ঞতার মাধ্যমে অন্বেষণ করতে সাহায্য করে। তবে ঈশা যোগ কেন্দ্রে আগত দর্শনার্থীরা এই লিঙ্গের কাছে যেতে পারে এবং উপাসনাও করতে পারে। অনেক সাধক এবং দর্শনার্থী লিঙ্গের পাশে বসে ধ্যান করে, কারণ এটিকে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত একটি স্থান হিসেবে গণ্য করা হয়। তবে তোমাদের যা দেখাতে পারলাম না, আশ্রমের ভিতরে যাতায়াতের জন্য বলদে টানা গাড়িও পাওয়া যায়। কাউন্টারে ব্যাগ মোবাইল জমা করে প্রথমেই আমরা চলে গেছিলাম সূর্যকুণ্ডে, যেখানে পুরুষ দর্শনার্থীদের স্নানের ব্যবস্থা রয়েছে। ঝর্ণার জলে স্নানের পর শরীর ও মন দুটোই শীতলতর হয়েছিল। তারপর লিঙ্গ ভৈরব দর্শন করে আমরা ধ্যানলিঙ্গ মন্দিরে এসে পৌঁছালাম। অসংখ্য ভক্ত এই স্থানে মেডিটেশন করছেন, আমরাও যোগ দিয়েছিলাম। দারুণ এক তৃপ্তির স্থান। আমি অবশ্যই বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা এখানে একবার এসো। ভেতরে ভিডিও অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না, তবে দারুণ এক জায়গা। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। তোমাদের কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করো, আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেবো। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে পরের সপ্তাহে ঠিক সকাল 9টায়।